কলকাতায় আবাসিক হোটেলে আগুন, ৮ বাংলাদেশি সহ নিহত ৯, অগ্নি নিরাপত্তায় ঘাটতির অভিযোগ। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। রাত ৩টার দিকে আমি তখন পেয়েছি, তখন পায়ে দেখলাম যে চিল্লাচিল্লি করছে এইখানে। কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ, দেশের গণতান্ত্রিক বিকাশের মাইলফলক বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এটি ৩৫ বছর পরে বাংলাদেশ এই গণতান্ত্রিক চর্চাটি করতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। একাধিক প্রার্থী আছে, ফলে এটি নির্বাচন হবে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থে অগ্রাধিকার, মন্তব্য রিজভির, জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন। প্রথম দিনেই ৪২৭ মামলা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির স্বয়ংক্রিয় জরিমানা, স্বস্তিতে যাত্রীরা। এআই ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে মহাসড়কের বিভিন্ন স্থানে। সরকারের উদ্যোগকে নিঃসন্দেহে সাধুবাদ জানাই। পার্কিংয়ের ব্যবস্থা করে দিতে হবে, আমাদেরকে ঘুম যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। নড়াইলে ৫ বছরের শিশু ধর্ষণ হত্যা মামলার রায়, রবিউল শিকদারের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা। এবং দ্বিতীয় টেস্ট সামনে রেখে অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে টাইগারদের জিম সেশন, গুরুত্ব পাচ্ছে ফিটনেস ও কন্ডিশন। এবারে বিস্তারিত। ভারতের কলকাতায় হোটেলে লাগা আগুনে ৯ জনের মৃত্যুর জন্য অপরিকল্পিত আবাসন ও অগ্নি নিরাপত্তার ঘাটতিকে দুষছেন সংশ্লিষ্টরা। বুধবার মধ্যরাতে নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ৮ বাংলাদেশি, তাদের মধ্যে ৪ জন কুষ্টিয়ার ও ১ জন ঢাকার বলে জানা গেছে। তারা সবাই চিকিৎসা নিতে দেশটিতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। কলকাতার এই এলাকায় গায়ে গায়ে দাঁড়িয়ে আছে অসংখ্য বহুতল ভবন। এসব ভবন নিয়ম মেনে তৈরি হয়েছে কিনা কিংবা অগ্নি নিরাপত্তার সনদ আছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। ফলে চরম অগ্নি ঝুঁকিতে থাকা কলকাতার এসব ভবন যেন এক একটি জীবন্ত মৃত্যু ফাঁদ। ভবনের বেহাল পরিস্থিতির কথা স্বীকার করেছেন ভারতের আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ট্রেড লাইসেন্স কি করে পাইলো, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেল, এগুলো দেখার বিষয়। একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। বুধবার মধ্যরাতে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের এই বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে ৪ ইউনিট নিয়ে উদ্ধার অভিযান চালায় দমকল ও বিপর্যয় বাহিনী। হোটেল রুম থেকে ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একটি শিশু রয়েছে, যাদের বেশিরভাগই ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। আমরা বুঝতে পারি, পরে গেট খুলে দেখি অনেক ফায়ার সার্ভিস যারা ছিল তারা আসলো আমাদের কাছে, বলতেছে আপনারা তাড়াতাড়ি বের হন আমাদের সঙ্গে। দেখলাম যে চিল্লাচিল্লি করছে এইখানে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট ও এয়ার কন্ডিশনার বিস্ফোরণকে আগুনের সম্ভাব্য কারণ বলা হলেও পুরো ঘটনা তদন্ত করছে নিউ মার্কেট থানা পুলিশ। পাশাপাশি ভবনটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও সনদ ছিল কিনা তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আরো জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, নিহত সবার পরিচয় জানতে পেরেছে কিনা জানাবেন, আর আহতদের এখন কি পরিস্থিতি, আপনি যেখানে রয়েছেন সেখানকার সর্বশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ রুবা। যেমনটা বললেন যে আমরা এখন মূল লক্ষ্য হলো যে এখানে যে ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন বা মৃত্যু হয়েছে তাদের তথ্য বের করা, তারা কোথাকার ছিলেন। আর এই পরিস্থিতিতে আমি এখন আছি যে নিউ মার্কেট সংলগ্ন যে হোটেলের আয়ত্তে পড়ে এই নিউ মার্কেট থানা, সেই নিউ মার্কেট থানার সামনে আছি। কিছুক্ষণ আগে পর্যন্ত যে তথ্য আমরা এখনো পর্যন্ত পেয়েছি যে ঢাকা কুষ্টিয়ার এখানে ৪ জনের আছেন যারা মৃত্যু হয়েছে এবং একজন ঢাকার আরিফ বাজারে, এখনো পর্যন্ত এই তথ্য পেয়েছি। আর কিছুক্ষণ বাদে নাম সমেত সবকিছুই পাবো, তাদের ঠিকানা, এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ৫ জনের পাসপোর্ট এখানে পাওয়া গেছে যারা নিহত হয়েছেন। এটা হলো নিহত তথ্য। অপরদিকে আহত যে ৫ জন হয়েছে, আমরা তথ্য আগে দিয়েছিলাম ৬ জন, আসলে ৫ জন হয়েছে।
সেই 5 জনের মধ্যে কিন্তু সবাইকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ উপদূতাবাসের যারা কর্মকর্তা সেই আহতদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। এইটা হলো সার্বিক পরিস্থিতি এবং সব মিলিয়ে যেটুকু জানা যাচ্ছে যে 8 জন মৃত্যু হয়েছে, তার মধ্যে 8 জন হলো বাংলাদেশি, অপরজন 1 জন হলো সেই শিকা হোটেল যেখানকার কর্মী ছিলেন, সেই শিকা হোটেলের কর্মী, সব মিলিয়ে 9 জন। আর 5 জন আহত হয়েছিলেন, তাদের চিকিৎসা করে কলকাতার যে নীলরতন হাসপাতাল এবং মেডিকেল কলেজ সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই 8 জন কারা বাংলাদেশি, কোথায় কোথায় ছিলেন, তাদের মৃতদেহ রাখা হয়েছে পুলিশ মর্গে। সেটা কিভাবে পরবর্তীতে কাজ হবে সেই জন্য তথ্য নেওয়ার জন্য আমরা এই নিউ মার্কেট থানার সামনেই আছি। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। জি ভাস্কর, আপনাকে ধন্যবাদ। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর এবার নতুন রাষ্ট্রপ্রধান বেছে নেয়ার পালা। দীর্ঘ 3.5 দশকের অপেক্ষা ঘুচিয়ে কাল 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন দেশের 349 জন সংসদ সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রথা ভেঙে কেমন হবে এই গণতান্ত্রিক মহাকাব্য? সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে ভোটের ফলাফলে তেমন চমক থাকার সুযোগ নেই, তবে এই নির্বাচন দেশের গণতান্ত্রিক বিকাশে একটি বড় মাইলফলক বলেই মত রাষ্ট্রবিজ্ঞানীদের। আলমোহামিনুল খানের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্টের জুলাই গণ অভ্যুত্থান, ধসে পড়ে এক ফ্যাসিস্ট সরকারের ভিত, আসে মুক্তির নতুন ভোর। এরপর গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। গত 24শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব নেন স্পিকার মেজর হাফিজ। এরপরই ঘোষণা আসে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের। 2024 সালের এই দিনে লড়াইয়ের ময়দানে এবার মুখোমুখি দুই বর্ষিয়ান রাজনীতিক, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর 11 দলীয় জোটের কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। 349 জন সংসদ সদস্যের এই রায়ে সংবিধানের 70 অনুচ্ছেদের কঠোর ছায়ায় দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই কারো। অঙ্কের হিসাবে 247 ভোট নিয়ে মির্জা ফখরুলের জয় সময়ের ব্যাপার মাত্র। বিপরীতে বিরোধী শিবিরে রয়েছে 90 ভোট, তবু সবার নজর 12টি ভাসমান ভোটের দিকেই। সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু একাধিক প্রার্থী আছে, ফলে এটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে রেজাল্ট কি হবে সেটি তো আগে চিন্তা করার বিষয় না, কারণ গণতন্ত্রের চর্চাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তো যেটি এটি 35 বছর পরে বাংলাদেশ এই গণতান্ত্রিক চর্চাটি করতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আছে, সংসদ সদস্য আছে, তারা কিন্তু এই চর্চাটি করতে পারবেন, কারণ তাদের কিন্তু কোনো দলীয় বাধ্যবাধকতা নেই। তারা 2 জন প্রার্থীর যে কাউকে বেছে নিতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন দীর্ঘ 35 বছর পর এই নির্বাচন দেশের গণতান্ত্রিক বিকাশে একটি বড় মাইল ফলক। যদিও সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে ভোটের ফলাফল নিয়ে খুব একটা চমক নেই। এটি খুব কাঙ্ক্ষিত যে রাষ্ট্রপতি পদে এমন একজন আসীন হবেন যিনি একটি গণতান্ত্রিক নির্বাচন মোকাবেলা করে আসবেন। এবং এই নির্বাচনটি আরেকটি গুরুত্ব হচ্ছে, আপনি দেখবেন যে এই নির্বাচনে কারা ভোট দেবে, ভোট দেবে হচ্ছে জনগণ দ্বারা নির্বাচিত যে সংসদ সদস্য, তারা ভোট দেবে। তার মানে প্রকারান্তরে জনগণ ভোট দিচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ ভবনের মূল অধিবেশনে চলবে এই ভোট উৎসব। সরাসরি সম্প্রচারের মাধ্যমে গোটা জাতি সাক্ষী দেবে এই ঐতিহাসিক মুহূর্তের। আলমোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থেই অগ্রাধিকার থাকবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, ভারতের আমন্ত্রণে তাদের স্বার্থ জড়িত থাকলে কোনোভাবেই এগোবে না বাংলাদেশ। সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী, নেতাকর্মীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী শ্রদ্ধা জানান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনকল্যাণমূলক কাজ হচ্ছে তারেক রহমানের কাজ, তারেক রহমানের নীতি, আর জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বার্থই সবার আগে। সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন। দলের নেতাকর্মীদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনকে ভূমিকা রাখতে হবে।
নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর মতো চট্টগ্রাম ও বগুড়াতেও চলছে বিআরটিসির পিঙ্ক বাস। কোনো ঝামেলা ছাড়াই বাসে উঠতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন নারীরা। সকালে বন্দরনগরীর কালুরঘাট থেকে পতেঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় একজোড়া বাস, আর বগুড়ায় দুটি রুটে চলছে দুটি বাস। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য মঙ্গলবার থেকে একযোগে রাজধানী সহ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও বগুড়ায় পিঙ্ক বাস সার্ভিস চালু হয়েছে। বুধবার সকালে বন্দরনগরীর কালুরঘাট থেকে পতেঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় গোলাপি বাস। কোনো ঝামেলা ছাড়াই বাসে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করেন নারীরা। বলেন, বাসের জন্য অপেক্ষা যুদ্ধ থেকে খানিকটা স্বস্তি মিলেছে। তো আজকে যখন অফিসে যাওয়ার টাইমে যখন দেখছি দূর থেকে পিঙ্ক বাস, তখন আসলে মনটা ভরে গিয়েছে। আরো এরকম উদ্যোগ নিলে আরো ভবিষ্যতে ভালো যাতায়াতে এখন আমরা আজকে থেকে তো সুবিধা ভালো পাচ্ছি। মহিলাদের জন্য যেহেতু বাস সার্ভিস ছাড়া হয়েছে, এই জন্য হয়তো তারা আমাদের সাথে আসার জন্য আগ্রহী হবে। একইভাবে বগুড়াতেও দুটি রুটে সকাল থেকে চলেছে নারী বান্ধব বাস। প্রথম দিকে শেরপুর থেকে মাটিডালি ও মোকামতলা থেকে বনানী রুটে প্রতিদিন 2 দফায় চালু থাকবে এ বাস সার্ভিস। যাত্রী ছিল, আশারূপ যাত্রী অনেক উৎসাহিত, মেয়েরা মহিলারা, যে না এটা একটা ভালো উদ্যোগ। এখানে কন্ডাক্টর, চালক সবাই মহিলা থাকবেন, এটা আমাদের জন্য হচ্ছে শুভ। গোলাপি বাসে দূরত্ব ভেদে ভাড়া 10 থেকে সর্বোচ্চ 68 টাকা নির্ধারণ করেছে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এনসিপি নেতা নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। কর্মস্থলে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। সকাল 9:30টায় দুদক কার্যালয়ে প্রবেশ করেন তিনি। তাকে স্বাগত জানান দুদকের অন্যান্য কর্মকর্তারাও। এর আগে সকাল 9টার দিকে দুদকে আসেন 2 কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া। চলতি বছরের 3 মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমিন এবং 2 কমিশনার মির্জা মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেন। এরপর থেকে দুদক কমিশন শূন্য ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক AI ক্যামেরার আওতায় আসায় স্বস্তিতে যাত্রী ও চালকরা। তবে ব্যবহারিক জায়গায় কিছু বিড়ম্বনার কথাও জানান তারা। আর এদিকে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হওয়ার পর মাত্র 24 ঘন্টার মাথায় মামলার সংখ্যা প্রায় 500 ছুঁই। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ড্রাইভাররা ভালোভাবে গাড়ি চালাবেন, অটো মামলা খাবেন না। দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবার AI ক্যামেরার আওতায়। শৃঙ্খলা ফেরাতে চলছে মামলাও। চালক ও যাত্রীরা বলছেন AI ক্যামেরার কারণে সুফল পাচ্ছেন তারা। তবে অহেতুক মামলা এড়াতে মহাসড়কের পাশে সার্ভিস লেন করার দাবি চালকদের। সরকারের আগে আমাদেরকে পার্কিং এর ব্যবস্থা করে দিতে হবে, আমাদেরকে ঘুম যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। সরকার আইন করছে, টেম্পো সবকিছুতে আমি মানি। তবে আমাদের ড্রাইভারদের যে শৃঙ্খলাভাবে চলি, যে আমাদের গাড়িটা চাকা পাংচার হয়েছে রাস্তার পাশেতে সাইড করবো, ওরকম কোন বাংলাদেশে হাইওয়ে সাইডে কোনো জায়গা নাই। এদিকে মহাসড়ক ক্যামেরার আওতায় আসায় ডাকাতির মতো ঘটনা ঘটবে না বলে আশা যাত্রীদের। তবে পূর্ণ সফল পেতে উল্টো পথের যান চলাচল নিয়ন্ত্রণ জরুরি বলেও মত তাদের। আবার উল্টো পথে আসা যাওয়া অভ্যস্তরা দিচ্ছেন খোঁড়া যুক্তিও। নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যদি কোনোটা হঠাৎ করে উঠে যায় সামনে পড়লে আমরা তাদেরকে আটক করি। ওভার স্পিড করলেই অটো ক্যামেরায় মামলা হচ্ছে এবং সেটাও অনেকটা কমে গেছে এবং গতকাল থেকে অর্ধ পর্যন্ত এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার সংবাদ আসেনি। অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিং সহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ডিজিটাল মামলা দেয়া হচ্ছে। মঙ্গলবার উদ্বোধনের পর থেকে রাত 12টা পর্যন্ত 428টি মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকার আশুলিয়ার বাসাইদ এলাকায় কামরুল খান হত্যা মামলার
মাত্র 24 ঘন্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে পিবিআই ঢাকা জেলা। পিবিআই জানায়, কাজের খোঁজে ঢাকায় এসে পাওনা টাকা ও গ্রামে ফিরে যাওয়া নিয়ে শৈশবের বন্ধু আলামিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সবজি কাটার ছুরি ও গামছা দিয়ে কামরুলকে হত্যা করেন আলামিন। খুলনা থেকে গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার করা হয় নিহত কামরুলের মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরি। আসামি আলামিন আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 17 তারিখে দুপুরের দিকেই তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদে সেই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকে ওই ডিসিস্টের মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের কথা জানিয়ে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরান বলছে ওয়াশিংটনই এখন তাদের শর্ত মেনে নিতে মরিয়া। যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় তেহরান। বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলের জন্য হরমুজ প্রণালীর জলপথ এখন পুরোপুরি মাইন মুক্ত, এমনটাই দাবি করে ডোনাল্ড ট্রাম্প জানালেন ইরানের সাথে কোনো ধরনের আলোচনা হচ্ছে না এবং ভবিষ্যতেও এমন কোনো সূচি নেই। সেই সাথে মার্কিন নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে বলে বার্তা দিলেন তিনি। তেহরানকে নতজানু করার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে বলে দাবি করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাধ্য করতে না পেরে ওয়াশিংটন এখন উল্টো ইরানের শর্ত মেনেই আলোচনার টেবিলে বসতে রীতিমতো কাকুতি মিনতি করছে। অন্যদিকে সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের দিকে ইরান 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। তাদের দাবি, এর একটি সরাসরি আমিরাতের জলসীমা এবং অন্যটি সাগরে আছড়ে পড়ে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যা দিয়েছে খামেনির দেশ। ক্ষেপণাস্ত্র হামলার এই অভিযোগের জেরে কঠোর অবস্থানে গেছে আরব আমিরাত। জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে ইরানের সাথে সব ধরনের বাণিজ্যিক, ব্যবসায়িক ও আর্থিক লেনদেন পুরোপুরি বন্ধ থাকবে তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।